সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আজকে আমাদের সাথে আলোচনায় আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। ইরান ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং ভিওডি বাংলার সমস্ত দর্শক শ্রোতা সবাইকে লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আলোচনা শুরু করতে চাই প্রধান উপদেষ্টা ভাষণে যেটি বললেন যে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ রমজানের আগে ইন্ডিকেট করে দিয়েছেন। পাশাপাশি আমরা এও খবর পেয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে এই সংক্রান্ত চিঠিও পৌঁছে গেছে। নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটি অনুসরণ করছে। তো আমাদের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল যে আদৌ নির্বাচন আগামী বছর হবে কিনা কিংবা কখন হবে, সেই সংশয় তো কাটলো। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টার যেই ঘোষণা দিয়েছেন, নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন এবং তাতে মনে হচ্ছে যে রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরেই কিন্তু রমজান হবে। রাইট। তিনি বলেছেন রমজানের আগে। আমরা যদি ধরে নেই যে রমজানের আগে হবে, তাহলে আমাকে বলতে হবে যে 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরেই তাকে নির্বাচন করতে হবে। তো এই ঘোষণাটা আসলে আমাদের জন্য খুবই একটা গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই আমরা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি বিএনপির নেতৃত্বে, আমরা মনে করি যেটা গণতন্ত্রের জন্য একটা সুবাতাস। আমরা এটাকে স্বাগত জানাই। আমরা মনে করি যে দীর্ঘ 17 বছর যেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, আমরা হয়তো এবারে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তার জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে। আপনি জানেন যে এই সরকার দীর্ঘ প্রায় 1 বছরের ক্ষমতার সময়ে বারবার বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যখনই একটা খারাপ পরিস্থিতি, এটা আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, দেশি বিদেশি চক্রান্তের কারণে আমরা দেখছি যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়, তখনই আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন, প্রধানতম দল বিএনপি সহ যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের শরণাপন্ন হন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে যখন মানুষের কাছে একটা অনিশ্চয়তা ছিল যে নির্বাচন কবে হবে, এটা নিয়ে একটা মানুষের ভিতর প্রশ্ন। সবাই বলতো যে হয়তো এই সরকার সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের পথেই বোধহয় হাঁটছে, নির্বাচন বোধহয় শীঘ্র হবে না, নির্বাচন কি আদৌ হবে নাকি হবে না, এরকম একটা প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু আমরা দেখলাম যে তিনি লন্ডনে গেলেন এবং তারেক রহমানের সাথে একটি বৈঠক হলো এবং সেই বৈঠকের পরে তিনি যেই লন্ডন ঘোষণা যিনি দিয়েছেন তা কার্যকরও কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে আমাদের সাথে বৈঠকে তিনি বলেছিলেন যে অল্প সময়ের মধ্যেই, এরকম ছিল যে হয়তো এটা 3-4 দিন 5 দিন হয়তো এর ভিতরেই হয়তো বলবেন আমাদের সাথে যখন কথা হয়েছে। হ্যাঁ, আমরা দেখলাম যে 5 তারিখে তিনি সন্ধ্যার পরে যেই কথা বললেন যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার একটা আদেশও কিন্তু তার অফিস থেকে, কারণ হচ্ছে নির্বাচন কমিশন তো একটা স্বাধীন প্রতিষ্ঠান, তাকে তো একটা নির্বাচনের যে একটা আয়োজন করার যে অনুমতি বা একটা আহ্বান, এটা পাঠানোর তো একটা নিয়ম আছে। তিনি একটা পত্রের মাধ্যমে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ এবং তিনিও একটা ধারণাপত্র নির্বাচন কমিশনকে দিয়েছেন। আমি যতটুকু জানি নির্বাচন কমিশন সেই পথেই হাঁটছে। আমরা আশা করি যে এই নির্বাচনেরকে সামনে রেখে আমরা দেখেছি দেশি ও বিদেশি কিছু অপশক্তি ইতিমধ্যে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের কথাবার্তা সামনে নিয়ে আসতেছেন। আমি মনে করি যে এগুলা কোনো প্রকার ধোপে টিকবে না। কোনো চক্রান্ত করেই দেশের মানুষের যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে খর্ব করা যাবে না। ডক্টর ইউনূস সরকার নির্বাচনের প্রতিশ্রুতি যেটি দিয়েছিলেন লন্ডন বৈঠকের পরে, সেই অনুযায়ী তিনি একটি দিনক্ষণের সীমারেখা দিয়েছেন, জাতিকে একটি অন্ধকার থেকে মুক্ত করেছেন। কিন্তু আমি বলবো যে এই যে ইউনূস সরকার 5 আগস্টের যে চেতনা নিয়ে ক্ষমতা এসছে, অর্থাৎ আপনারা এনেছেন, আপনারা যারা রাজনৈতিক শক্তি ছিলেন, জনগণের প্রতিনিধিত্ব করেন সংসদ এবং সংসদের বাইরে, কখনো সংসদে কখনো সংসদের বাইরে, আপনারাই তো এনেছেন, আপনারাই তো এই সরকার এনেছেন। 16 বছর আপনারাই আন্দোলন করেছেন, বিএনপি বা আর সমমনা যে দলগুলো আছে তাদেরকে নিয়ে। সুতরাং ইউনূস সরকার 5 আগস্টের যে চেতনা,
যে রক্ত দেয়া, ছাত্র শিক্ষক জনতা যে জীবন দিল, একটা চেতনা ছিল, সেই চেতনা একটা পরিবর্তনের, ইতিবাচক পরিবর্তনের, সেই চেতনা কতটা বাস্তবায়ন করতে পেরেছে? ধন্যবাদ। দেখুন, এই সরকারের কিন্তু নামই হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী কোনো শব্দ যদি ব্যবহার করা হয়, যে অন্তর্বর্তী মানে তার সামনে একটা ছিল, পিছনে একটা আসবে, মাঝখানে যে সময়টুকু, এটাকেই বলে অন্তর্বর্তী সময়। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছি একটা সুষ্ঠু, একটা সুন্দর নির্বাচন তারা দেবে। ওনারা যে 1 বছরে ওনারা, আপনি জানেন যে এই ভঙ্গুর অবস্থা থেকে এই সরকার কাজ করা শুরু করেছে, আমাদের প্রশাসন যন্ত্র একবারে কিন্তু বিকল হয়ে গিয়েছিল। পুলিশ বাহিনী বলেন, র্যাব, সমস্ত জায়গাগুলা, রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গগুলোকে আওয়ামী লীগ বিগত 17 বছরে দলবাজি করে তারা এমন অবস্থায় নিয়েছিল, একবারে সীমা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস, এটা কিন্তু এই বিষয়টি একটু না বললেই নয়। একটি রাষ্ট্রীয় বাহিনী যখন জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, সেই জায়গা থেকে আবার জনগণের কাছে যাওয়া, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, অবশ্যই। সেই জায়গায় ডক্টর ইউনূসকে আপনি আসলে কি বলবেন? আমি তাকে এখানে সফল ব্যর্থ কিছু বলবো না, কারণ তিনি কোনো রাজনৈতিক সরকার নয়। আমি গত কয়েকদিন আগে যে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে আমি বলেছি যে জনগণ প্রত্যাশা করে আপনি সম্মানিত মানুষ, আপনি নোবেল লরিয়েট, এদেশের সমস্ত মত, পথ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আপনি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আপনার কাছে দেখতে চাই যে আপনি এই সুনাম নিয়েই আপনি বর্তমান যে দায়িত্ব আছে সেখান থেকে আবার আপনি ফিরে যাবেন, আমরা আপনাকে সম্মানের জায়গায় রাখবো। তো তিনি তার বক্তব্যে বলেছেন যে আমি নির্বাচন করেই, একটা সুন্দর নির্বাচন করেই আমি ফিরে যেতে চাই সম্মানের সাথে। আসলেই তিনি সঠিক কথা বলেছেন, এবং আমরা বিশ্বাস করতে চাই যে এই সরকারকে, আপনি একটা সরকার, তো ওনাদের তো কারো তেমন কোনো অভিজ্ঞতা নেই। যারা উপদেষ্টা আছে, আমি যদি কোনো উপদেষ্টা নিয়ে কথা বলি, অসংখ্য তাদের ত্রুটি ধরতে পারবো, অনেক বিচ্যুতি ধরতে পারবো, কিন্তু এটা তো বাস্তবতা। যখন আমার কোনো পুলিশ বাহিনী থানাতে ছিল না, তখন কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে। আজকে তো পুলিশ বাহিনী দায়িত্বে ফিরেছে। আস্তে আস্তে যারা আসছে, তাদের ভিতর থেকে যারা দোষী, যারা গণহত্যায় জড়িত, তাদের বিচার তো অবশ্যই হতে হবে। এবং এই বিচার বলেন, সংবিধান সংশোধন বলেন, যা কিছুই আছে, এটা করার জন্য জনগণের সরকার দরকার। এই জনগণ তার সরকার নির্ধারণ করবে ভোটের মাধ্যমে। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার বর্তমানে চরম অবনতি। গ্রাম অঞ্চলে প্রতি রাতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আপনি জানেন যে ঢাকা শহরেরও বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্নভাবে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখান থেকে উত্তরণের জন্য একটা শক্ত হাতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য দরকার একটা জনগণের নির্বাচিত সরকার। এটার জন্যই তো নির্বাচনের রোডম্যাপ শুরু হয়েছে। দেখুন, এখানে আর একটি প্রশ্ন এসে যায়, সেটি হলো যে ইউনূস সরকারকে সবকিছু দায় দেয়া যাবে, এটি যেমন সত্যি, কেননা তিনি সরকারে আছেন, এটি সত্যি। পাশাপাশি আপনারা যারা 5 আগস্ট পরবর্তী স্বাধীনভাবে রাজনীতি করছেন, যারা বিগত 16-17 বছর ধরে স্বাভাবিক রাজনীতি করতে পারেননি, আপনাদের জেল জুলুমের শিকার হয়েছেন, আপনারা এই জেল জুলুমের শিকার হয়েছিলেন, আপনারা 5 আগস্ট পরবর্তী ইউনূস সরকারের যে সময় আপনারা কিন্তু স্বাধীনতা ভোগ করছেন। এটা তো অবশ্যই স্বাধীনতা এবং আপনাদেরকে কিন্তু বলছে না ইউনূস সরকার। এখন তাহলে কি 5 আগস্টের পরে যে চেতনা বাস্তবায়ন, সেখানে আপনাদের দায় কি কম আছে? আমাদের তো অবশ্যই দায় আছে। আমরা তো এই সরকারকে সহযোগিতা করেই যাচ্ছি। আমরা তো এই সরকারকে, আপনি জানেন যে এই সরকারকে ওত থেকে শুরু করে, তাদের শপথ অনুষ্ঠান থেকে শুরু করে, যখনই যেই সংকট, তাদের সম্ভাবনায় যখনই আমাদেরকে ডেকেছেন, আমরা প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়েছি। আমরা এই যে জুলাই আন্দোলনে লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, আমাদের ছাত্র মিশনের নেতা নাঈম হাওলাদার সহ তার অনেকে প্রায় 2000-এর মতো শাহাদাত বরণ করেছে। আপনি অনেক দলের চেয়ারম্যানকে খুঁজে পাবেন না যারা নিজের রাস্তায় বসে মিছিল দিয়ে তারপর সুসংগঠিত করেছে আন্দোলনে। নিজে সামনে সারিতে ছিলাম আমি, মোস্তাফিজুর রহমান ইরান। আমরা সমস্ত ভয়কে জয় করে আমরা এই যে জুলাই অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম। অনেকে টেলিভিশন দেখে তারপরে এই সংহতি জানিয়েছে। আমরা টেলিভিশন দেখে বাসায় বসে, এসি রুমে বসে আমরা এই আন্দোলনের সংগ্রামে প্রত্যেকটা দিনে যারা সংবাদকর্মী ছিলেন, যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, দেখেছেন যে আমরা কিভাবে শাহবাগ বলেন, শহীদ মিনার বলেন, পল্টন বলেন, আমরা কিভাবে মাতিয়ে রেখেছি। তো যার কারণে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান দীর্ঘ সংগ্রামের, এটা হঠাৎ করে 5 দিনের আন্দোলনে হয়ে যায় না। এটার পিছনে অনেক তাজা প্রাণ শাহাদত বরণ রয়েছে। অনেক সেই যে আমাদের আয়নাঘরের যে বন্ধুরা ছিলেন, তাদের আত্মত্যাগটা কিন্তু এটার সাথে মিলিত হয়েছে। দীর্ঘ 17 বছরে আমি আজকে স্মরণ করতে চাই আমাদের বিএনপির নেতা ইলিয়াস আলীকে, আমি স্মরণ করতে চাই চৌধুরী আলমকে, দিনারকে,
এবং আপনি জানেন যে ওয়ালিউল্লাহ মোকাদ্দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। এটা শুধুমাত্র 7 দিন 10 দিনের আন্দোলন ছিল না, এটা দীর্ঘ 17টি বছরের পুঞ্জীভূত ক্ষোভের এটা বিস্ফোরণ ছিল বিগত 5ই আগস্ট। এই 5ই আগস্টে একজন মুড়িওয়ালা, একজন চা বিক্রেতা, আপনি দেখেছেন যে রিকশাওয়ালারা কিভাবে তাদেরকে সমর্থন জুগিয়েছে, কিভাবে তাদের। আজকে আরেকটা বিষয় আমরা দেখি যে অনেকেই বলে যে ছাত্র জনতার আন্দোলন, এখানে শ্রমিককে কিন্তু একবারে অবজ্ঞা করা হচ্ছে। আপনি দেখবেন যে এই আন্দোলনে আপনি যদি তালিকা দেখেন, সেখানে প্রায় সিংহভাগ হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ, যে মানুষগুলো রাজনীতি কোনো কাজে আসবে না, যেই মানুষগুলো সারা জীবন যে সরকারই আসে সেই সরকারই কিন্তু তাদের পৃষ্ঠ করে তাদেরকে কিন্তু সেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তারপরও তারা আশায় বুক বাঁধে যে নতুন একটি রাষ্ট্র হবে, নতুন একটা সরকার আসবে, তারা হয়তো দ্রব্যমূল্য কমে পাবে, তাদের বেঁচে থাকাটা খুব সুন্দর হবে, তারা স্বাস্থ্য শিক্ষা তাদের জন্য একটা নতুন স্বপ্ন হবে, অধিকার। হ্যাঁ। তো এই জন্য আমি মনে করি যে এই আন্দোলনটা ছিল শ্রমিক ছাত্র জনতার। ঠিক তেমনি ভাবে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র নিহত হয়েছে, কই হাতে গোনা কয়েকজন হতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দেখবেন যে আমরা দেখছি কমিটি গঠনের সময় ম্যাক্সিমামই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে তো বৈষম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের সূতিকাগার বলা হয়। সূতিকাগার ঠিক আছে, কিন্তু আপনি আন্দোলনে, এবারের আন্দোলনে, এই বিগত আন্দোলনে আমি রাজপথে থেকে আমি যতটুকু দেখেছি, আমার যতটুকু উপলব্ধি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক বলার কোনো সুযোগ নেই। এখানে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে অবদান, শুরুটা কিন্তু ওখানেই হয়েছিল, স্পটটা ওখানে ছিল, আপনি বলতেই পারেন যে স্পটটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। এই আন্দোলনটা যদি কুড়িগ্রাম থেকে কিংবা কক্সবাজার থেকে শুরু হতো, এটা কিন্তু জাতীয় যে রূপ সেটি আবার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করলেও হতো না, যদি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি না নাম, ওই বিতর্কে যাব না, যদি সেটি অবশ্যই আছে। আমি আন্দোলনের ফিনিশিংটা যে শুধু শিক্ষার্থীরা আন্দোলন করার কারণে হয়নি, তাহলে তো 16 আগস্টের পরে এখানে আমি আপনাকে 4 আগস্টের কথাটা বলি। 4 আগস্টে আমরা যখন পল্টন মোড় থেকে বের হলাম, আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। এরপরে আমরা পুলিশের বাধা অতিক্রম করে গলির ভিতর থেকে গিয়ে তারপরে কিন্তু আমরা শাহবাগে গিয়েছি, মিছিল নিয়ে গিয়েছি। আমরা সেখানে গিয়ে দেখলাম আস্তে 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 বানের পানির মতো মানুষ কোথা থেকে যে আসলো, গণস্রোতে পরিণত হয়ে গেল, মহিলা পুরুষ শিশু। আমি 4 তারিখের কথা বলছি, 3 তারিখের কথা বলছি, যে মানুষ কোথা থেকে আসছে, একবারে সেই পিপিলিকার মতো একটা জায়গাতে জমায়েত হয়েছে। সেখানে যে বোরকা পরা মহিলাদের, অসংখ্য হাজার হাজার মহিলা দেখেছি, যে সমস্ত মা বোনেরা ঘর থেকে কখনো বের হতেন না, তারা এসেছে, সন্তানকে নিয়ে এসেছে, ছোট ছোট বাচ্চাদেরকে, কোলের বাচ্চাদেরকে নিয়ে এসেছে, বড় বড় দাড়ি বাঁকা মানুষদেরকে আমরা দেখেছি। মানে এখানে দল মত পদ নির্বিশেষে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, সবাই, সমস্ত সাংবাদিক সবাই কিন্তু মিলিত হয়েছে। আপনি দেখেছেন যে একটা মহিলাকে আমি দেখেছি যে 1 জগ পানি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে, সে যখন দেখছে যে এই মিছিলকারীদেরকে 1 গ্লাস পানি খেয়ে তার আত্মাটাকে শান্তি, তিনি নিজেকে স্বস্তি দিয়েছে যে আমি এই আন্দোলনে শরিক হয়েছি। যে সেই গণ আন্দোলনকে আজকে আমরা দেখেছি যে একটা গ্রুপ তারা নিজেদের আন্দোলন হিসেবে তারা প্রমাণ করতে চায়। এই আন্দোলন কোনো দলের ছিল না, এই আন্দোলন কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ছিল না, এটা ছিল আপামর জনগণের আন্দোলন। এই আন্দোলনকে আজকে বিপদগামী করার জন্য যেই চক্রান্ত চলছে, আমরা মনে করি সেখান থেকে আমাদের বের হওয়া দরকার। আজকে আমরা দেখেছি যে নতুন নতুন রাজনৈতিক দল হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই বহুদলীয় গণতন্ত্র করার কারণেই কিন্তু এদেশে রাজনীতি করার সুযোগ আমরা পেয়েছি। আমরা লেবার পার্টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাদের মাথার উপরে রাখি এই কারণে যে তার উসিলায় আমরা বাকশালে নিষিদ্ধ হয়েছিলাম লেবার পার্টি, আমরা পরবর্তীকালে রাজনীতি করার সুযোগ পেয়েছি জিয়াউর রহমানের কারণে। বিএনপির বাইরে শুধু লেবার পার্টি আমরা জিয়াউর রহমানের ছবি ব্যবহার করি। আমরা মনে করি যে জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পিছনেও জিয়াউর রহমানের অবদান, তা নাহলে আজকে আমরা বাকশাল পেতাম। তো আজকে যারা এই নতুন এনসিপি করেছে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে রাজনীতি করেন, রাজনীতি তো এদেশের আরো অসংখ্য দল আছে, কিন্তু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে, আপনি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে আপনি যদি দলের সুবিধা নেন, আমরা দেখেছি যে পিরোজপুরে, আমার বাড়ি পিরোজপুর থেকে 5টা বাসকে আলাদা রিকুইজিশন করে তারপরে তার মিটিংয়ে আসা হয়েছে। আমরা এবারের আন্দোলনের সময় দেখেছি বিভিন্ন স্কুল কলেজ ছুটি দিয়ে তারপরে সেখানে কিন্তু শিক্ষকদেরকে যাওয়ার জন্য বলা হয়েছে, ছাত্ররা সেখানে গেছে, তাদের স্কুলগুলোকে সেখানে পুলিশ র্যাবের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা মনে করি যেভাবে চলতে পারে না। সরকারের উচিত, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তারা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ না নেওয়া উচিত। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে যাদের নিরাপত্তাহীনতার ঝুঁকি বেশি, যেসব রাজনৈতিক দলের
তাদেরকে আমরা বেশি সিকিউরিটি দিচ্ছি, রাষ্ট্রীয় সুবিধা তারা বেশি পাচ্ছে কারণ তাদের নিরাপত্তার জন্য। না, আপনি দেখেছেন যে এখন কাদের নিরাপত্তা বেশি? আমরা তো দেখলাম যে একটা সংগঠনের সারা বাংলাদেশের কমিটিগুলোকে বিলুপ্ত করা হয়েছে শুধু চাঁদাবাজির কারণে। আবার অন্যদিকে দেখছি বিএনপি বিভিন্ন নেতা বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে বিএনপির নামে। আজকে বিএনপিকে টার্গেট করে তারপরে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন মিডিয়ার নামে, এই ফেসবুক ইউটিউবে বিভিন্ন আইডি খুলে তারপরে টার্গেট বিএনপি। আজকে 17 বছরের যেই নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, মায়ের মৃত্যুতে যেতে পারে নাই, বাপের জানাজায় যেতে পারে নাই, ছেলে সন্তানকে নিয়ে বসবাস করতে পারে নাই, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে চাঁদাবাজের তাদেরকে টোল করা হচ্ছে। এগুলো আমি মনে করি যে আগামী দিনে বিএনপি যেভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, জনগণের মধ্যে যেভাবে একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারকে বাধাগ্রস্ত করার জন্য একটা অপশক্তি তারা প্রোপাগান্ডা নিয়ে নেমেছে। আজকে আমি তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে আমাদের আজকে বেশি বেশি কাজ করা দরকার অপপ্রচার প্রোপাগান্ডাকে মোকাবেলা করার জন্য। এজন্য আমাদের দেশি বিদেশি বিভিন্ন গ্রুপ সক্রিয়, বিভিন্ন অনলাইন অফলাইনে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। এজন্য আমাদের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির মধ্যে আমরা কিভাবে এই যে কৌশলকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই জন্য আমার মনে হয় আমাদেরকে আরও সচেতন হওয়া দরকার, আরও প্রশিক্ষণের দরকার, এগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে আরও সক্রিয় হওয়া দরকার। আপনারা ডক্টর ইউনূস সাহেব অর্থাৎ নোবেল লরিয়েট, আমাদের একমাত্র নোবেল লরিয়েট, তিনি বারবার বলছিলেন বক্তব্যে যে যদি অধিকতর আপনারা সংস্কার চান তাহলে সময় লাগবে নির্বাচন দিতে, আর যদি কম সংস্কার চান তাহলে নির্বাচন আগে। দেখুন, সংস্কার ডক্টর ইউনূসের মতো লোককে আপনারা অধিকতর সংস্কারের সুযোগ কেন দিলেন না? তিনি তো আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তারপর তো নির্ভর করার মতো একজন ব্যক্তি। দেখুন, এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কারোরই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়ে আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে। তিনি যেই উপদেষ্টা পরিষদ গঠন করেছে সম্পূর্ণ নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার সহকর্মীদের নিয়ে করেছেন, যাকে বলে স্বজন প্রীতি বলে, যেটা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি নাই। তো অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার করবেন? আমি তো ঐক্যমত্য কমিশনের অন্যতম একটা স্টেক হোল্ডার, এবং আমরা প্রত্যেকটা দিন এই সংস্কার কমিশনের সময় দিয়েছি। আমরা তো সংস্কার তো আমরা তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক যে আমরা যে জাতির সামনে যে রাষ্ট্র মেরামতের 31 দফা উপস্থাপন করেছি 2023 সালের 13 জুলাই। আর আপনার কোটা সংস্কারের দাবিতে যে আমাদের এই যে ছাত্র বন্ধুরা আন্দোলন শুরু করেছে 2024 সালের 18 জুলাই। এই আন্দোলনটি আগেও কয়েকবার আগে ছিল আমি বলছি যে সর্বশেষ কথা বলছি। তারা যেদিন তাদের কোটার দাবিতে আন্দোলন শুরু করেছে তখনও কিন্তু বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের এক দফার সংগ্রাম চলছে, তখনও চলছে। আমরা বাড়িঘরে থাকতে পারি না, আমাদের নামে হুলিয়া ছিল, আমাদের নামে মামলা ছিল, আমার নামে অসংখ্য মামলা, আমি 5 বার গ্রেপ্তার হয়েছি, আমি যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। তো যার কারণে এই যে মনে করেন এই আমরা দেখেন আমাদের যে 31 দফার ভিতরে প্রথমটাই হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। আমরা এখানে 7টা কমিশন গঠন করার জন্য 2023 সালে বলেছি। তখন কিন্তু এই ছাত্রদের কোনো আন্দোলনের কোনো উদ্ভব ছিল না। তো আজকে যারা সংস্কার কমিশন করেছেন ধন্যবাদ, কিন্তু আমরা সেখানে তাদের সবগুলো দাবির সাথে তো আমাদের একমত হওয়া সম্ভব না। তাহলে তো আমাদের বৈঠকের দরকার ছিল না, তাহলে ঐক্যমত্য কমিশনের দরকার ছিল না। এক একটা দল এক একটা চিন্তার, এক একটা মতের। ধরুন আপনি রাষ্ট্রের মূলনীতি নিয়ে যদি আমি কথা বলি, আমি মনে করেন আমাদের এখানে সবচেয়ে মূল্যবান যে বিষয়টি ছিল পিআর, সেটি নিয়ে তো আপনার ঐক্যমতে পৌঁছাতে দেখুন এখানে সাধারণ মানুষ পিআর বলতে আসলে আমরা যতদূর জানি অধিকাংশ দল পিআর এর পক্ষে। কোন পিআর এর পক্ষে? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনিও কিন্তু জানেন না যে কোন পিআর এর পক্ষে। এখানে উচ্চকক্ষে এই যে আমাদের এখানে বিএনপির 31 দফার ভিতরে বলা হয়েছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। আমরা বলেছি, পিআর এর কথা বলা হয়নি। আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা করব, উচ্চকক্ষ নিম্নকক্ষ আমরা বলেছি। এখন নিম্নকক্ষে কি উচ্চকক্ষে কারা যাবেন? আমাদের বক্তব্য বিএনপি সহ আমরা সমমনা, আমরা বলেছি যারা যেই আসন পাবে আসনের ভিত্তিতে ওখানে 100 আসন হবে। আর এই যে কিছু রাজনৈতিক দল, কয়েকটা রাজনৈতিক দল তারা বলছে যে ওই দলগুলো যেই পার্সেন্টেজ পাবে এই পিআর এর কথা বলেছে।
আর কিছু রাজনৈতিক দল মাঠ গরম করার চেষ্টা এখানে তো করতেছে, খুব বেশি হেরফের নাই। শুনেন, আর কিছু রাজনৈতিক দল মাঠ গরম করতেছে, তারা নিম্নকক্ষে পিআর চান। আসলে মানুষের ভিতরে একটা ভুল বোঝাবুঝি তৈরি করছে তারা। আমরা তো পিআরের, আমরা সেখানে এমন অবস্থা হয়েছে, আমাদের জানি কেউ জানি দোষারোপ করতে না পারে জনগণ যে বিএনপি বা সমমনা শক্তি এখানে একমত হয় নাই। আমরা বলেছি যে এই বিষয়ে আমরা একমত নই, তবে জাতির স্বার্থে আমরা আপাতত মেনে নিলাম, আমরা ওনাদের এখানে আপনি লিখে রাখেন যে আমরা এটার পক্ষে নই। এটাকে নোট অফ ডিসেন্ট বলে। আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা কিন্তু ঐক্যমত্যে এসেছি। এখন বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, সমমনা শক্তি যদি ক্ষমতায় যেতে পারে, তখন তারা এটা তো মানবে না। আমরা তখন এটা তো আমাদের আগেই বলা আছে যে আমরা পিআর সিস্টেমে না, এটা হবে যে আমাদের জোট বা আমাদের সমমনা শক্তি যে আসন পাবে এর ভিত্তিতে হবে। তো যার কারণে আজকে জনগণকে যে বোঝানো হচ্ছে পিআর, এটা হচ্ছে গিয়া নিম্নকক্ষে পিআর। এই নিম্নকক্ষে পিআরের জন্য যে উপযোগিতা দরকার, জনগণের যে সচেতনতা দরকার, রাষ্ট্রের যে অবস্থান, শিক্ষিত সমাজের দরকার। আজকে বাংলাদেশের মানে করেন দেশ গ্রামের মানুষ কেন মার্কা দিতে হয়? আপনি তো এখানে বিএনপি লেখলে হতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ লেবার পার্টি, আপনি লেখলে তো পারতেন। মার্কা কেন দিচ্ছি? মার্কা দিচ্ছি এই কারণে যে মানুষ যেন বুঝতে সহজ হয়, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যেন তার পরিচিত একটা প্রতীকের চিহ্নে যেন ভোট দিতে পারে, এজন্য তো মার্কা। তো সেই দেশে আপনি পিআর পদ্ধতি নিয়ে কি করবেন? জনগণ তো পিআর সম্পর্কে কোনো অবগত না। এবং পিআর যেই সমস্ত দেশে হয়েছে সেই সমস্ত দেশের গণতন্ত্র খুব নড়বড়ে গণতন্ত্র। 3 মাস পর পর সরকার পরিবর্তন হয়, 6 মাস পর পর সরকার পরিবর্তন হয়, সরকার কোনো স্টেবলতা নাই, সরকার কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে না, বিরোধী দল সেখানে বাঁকা হয়ে যায়, সংসদ ভেঙে যায়। যার কারণে বিএনপি খুব চমৎকার, আমি ধন্যবাদ জানাই বিএনপিকে যে বিএনপি পিআর এর সম্পূর্ণ বিপরীত জায়গাতে অবস্থান করছে। এবং আমরাও মনে করি যে বাংলাদেশের জন্য কান্ট্রিতে বাংলাদেশের মতো জায়গায় আসলে এটা কতটুকু যৌক্তিক, এটা আসলে বিবেচনার বিষয়। আমরা তো গণমাধ্যম কর্মী হিসেবে নিয়ে মন্তব্য করতে পারি না। আমি আলোচনার একটু মোড চেঞ্জ করতে চাচ্ছি, সেটি হলো যে 24-এর যে চেতনা, সেটি ডক্টর ইউনূস সরকার কতটুকু ধারণ করেছে সেই বিচার সাধারণ মানুষই করবে। আপনারা রাজনৈতিক দল, আপনারা দলীয়ভাবে এই চেতনা বাস্তবায়নে কতটা কাজ করেছেন? আপনাদের দলে দলীয়ভাবে আপনাদের কাজ করার তো অনেক জায়গা আছে, আপনাদের শরিক বা সমমনা যাই বলি, বড় দল বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা কতটা দায়িত্ব পালন করেছেন? দেখুন, 21-এর যে চেতনা ছিল, 71-এর চেতনা একই, বৈষম্যহীন একটা বাংলাদেশ। 24-এর চেতনাও কিন্তু এক, মুক্তিযুদ্ধেরও কিন্তু একই চেতনা ছিল, পরিবর্তনের চেতনা। পরিবর্তন বলতে মনে করেন গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে আপনি গতানুগতিক সমস্ত গতানুগতিক ধারা তো আপনি বের হতে পারবেন না। আপনি মা থেকে যে আমাদের যে সন্তান প্রসবের যে সিস্টেম, দুনিয়াতে মানুষ আসার যে সিস্টেম, এটাতে আপনি পরিবর্তন করতে পারবেন না। জনগণের যে ক্ষমতায় যে যাওয়ার যে সিস্টেম, এটাতে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি মিছিল মিটিং, আপনি বলতে পারেন যে রাস্তায় কোনো মিছিল মিটিং করতে পারবেন না, সব ফেসবুকে করতে পারবে, এগুলোকে পরিবর্তন করা যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের 24-এর চেতনা, আমাদের 71-এর চেতনা, আমাদের 52, আমাদের 47-এর চেতনা। একটা প্রশ্ন বারবার আসছে, সেটি হলো যে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন যেসব জায়গা থেকে চাঁদা নিতেন, সেসব জায়গা থেকে কেউ না কেউ এখনো চাঁদা নিচ্ছে। এটা তো পরিবর্তন হওয়া দরকার ছিল। এটা কতটুকু সত্য, এটা কতটুকু সত্য, এটা অভিযোগ আছে, আমি বলছি এরকম অভিযোগ আছে। এটা অভিযোগ থাকলে এটা তদন্ত সাপেক্ষ, এটা বলতে হবে। আপনি মনে করেন এক ধাক্কায় বলা যাবে না যে আওয়ামী লীগ যে জায়গা থেকে চাঁদা নিত সেই জায়গা থেকে এখন অমুক দল চাঁদা নেয়। দেখুন, কিন্তু উপদেষ্টাদের পিএসএপিএস এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে। আমি কিন্তু ঢালাও ভাবে করেছি যে সবার জন্য, মানে আমরা এটাও দেখেছি, দায়িত্ব কিন্তু এনসিপি, বিএনপি, লেবার পার্টি সব দলে। আমরা তো এটাও দেখেছি যে অভিযোগ যেখানে আসছে সেখানে আবার দুদক সেখানে তাদের প্রক্রিয়া শুরু করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়েছে এবং জবাবদিহিতার জায়গাতে আছে। ঠিক এই জন্যই মনে করেন আজকে আমাদের যে 24-এর যে চেতনা, আমরা বৈষম্যহীন একটা, এছাড়া আমরা বিচ্ছিন্নভাবে দেখেছি আমরা একটা বৈষম্যহীন, বিএনপি যারা এসবের সাথে জড়ানোর চেষ্টা করেছে বা জড়িয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি জানেন যে বিএনপির প্রায় অসংখ্য নেতাকর্মী যারা এই 5000-এর তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগ প্রমাণিত হওয়াটার পর্যন্ত যায়নি, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে তাৎক্ষণিকভাবে দল থেকে বিচ্ছিন্ন করেছে এবং তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য একটা প্রক্রিয়া তৈরি করে দিয়েছে। এবং আমি মনে করি যে এই অভিযোগ শুধুমাত্র আপনি নির্দিষ্টভাবে বিএনপি বা অন্য কোনো দলের প্রতি বলতে পারবেন না। আমি তো সবগুলো, আপনি কিন্তু এখানে আমি নাম বলতে চাই না, আপনি কোন দলের কথা বলবেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ আসে না? প্রধানতম যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আমার কাছে আমি ডজন তাদের অনেক আমরা দেখেছি, আমার পত্রপত্রিকায় দেখেছি জামাতেরও বেশ কিছু নেতা সারা দেশের বিভিন্ন জায়গায়, আমার বক্তব্য তারাও
চাঁদাবাজির সাথে জড়িয়েছে। আমি এখানে কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি। আমারও যদি কোনো কর্মী কোথাও যদি এরকম করে থাকে, যদি আমার কাছে অভিযোগ আসে, আমি প্রথমে তাকে দল থেকে আলাদা করব, কারণ এটা তার ব্যক্তিগত সুবিধার জন্য সে এটা করেছে, এটার সাথে দল জড়িত হতে পারে না। কোনো দল বলে না তুমি চাঁদা তুলবা, কিন্তু যদি সে ব্যক্তি স্বার্থে করে এজন্য তাকে আইনের আওতায় দিতে হবে। আপনি দেখেছি, আমি তারেক রহমান সাহেব তার দলের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেছে তার নির্দেশে, এবং তারা কিন্তু অলরেডি বিভিন্নভাবে কিন্তু আইনের আওতায় আসছে। তো যার কারণে আমি মনে করি যে আমাদের এই 24-এর চেতনা বলতে আপনি যেই চেতনার কথা বোঝাতে চান, এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা। আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল আমাদের বৈষম্যহীন একটা বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের সাম্য সুবিচার মানবিক মর্যাদার বাংলাদেশ। যেই জায়গাটা আমরা বিগত 17 বছরে আমরা একবারে হারিয়ে ফেলেছি, সেই জায়গাটা পুনরুদ্ধারের জন্যই তো কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম করতেছি। এবং এই জন্য আমরা মনে করি যে এটা কারা করবে, এটা করতে হলে জনগণের প্রতিনিধি লাগবে। জনগণের প্রতিনিধি যখন তার শাসন করবে বা জনগণের সেবা করবে, তখন কিন্তু সে তার জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে, তখন এই চাঁদাবাজির অভিযোগ আসার সুযোগ নেই। আজকে যে অস্থিতিশীল অবস্থা, এই অস্থিতিশীল অবস্থা থেকে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আজকে আপনি জানেন যে এই যে আমাদের 2000 নেতাকর্মী এই 24-এ শাহাদত বরণ করেছে, শাপলা চত্বরে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, পিলখানাতে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে, এই পিলখানার বিচারের নামে অসংখ্য নিরাপরাধ বিডিআর সদস্য জওয়ানদেরকে গ্রেপ্তার করে বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো সবগুলোই তো বিচার করতে হবে। এই বিচারগুলোর কাজই তো হচ্ছে গিয়ে আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই পর্যায়ক্রমে দেশে আইনের শাসন, মানবাধিকার, আইন, ন্যায় বিচার এগুলা প্রতিষ্ঠা করবে। এটা আপনি নিশ্চিতভাবে কিভাবে বলেন যে তারা প্রতিষ্ঠা করবেই? দেখুন, আমরা যদি ক্ষমতায় যাই বা আমি যেই শক্তির সাথে আছি, জাতীয়তাবাদী শক্তির সাথে, আমাদের তো কমিটমেন্ট এটা, আমরা তো জনগণের সাথে অঙ্গীকার করেছি। কমিটমেন্ট সবাই বাস্তবায়ন করতো। আমরা দেখেছি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ওই পথে হাঁটছিলেন, জনগণকে দেয়া কমিটমেন্ট। কিন্তু তার তো, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তার কোনো কমিটমেন্ট ছিল না জনগণের কাছে, কিন্তু তিনি একটা স্রোতে, মানে একটা 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 ইতিহাস তাকে আসলে নিয়ে আসছে ক্ষমতার কেন্দ্রে। হ্যাঁ, তো সেই জায়গায় থেকে তিনি কিন্তু জনগণের প্রতি যে দায়িত্ব পালন করছিলেন, একমাত্র জিয়াউর রহমান ছাড়া আমাদের ইতিহাস বলে না কোনো রাজনৈতিক দল তার কমিটমেন্ট পূরণ করেছে, মানে ওইভাবে পূরণ করেছে। বিএনপিও ক্ষমতায় ছিল, তারাও চেষ্টা করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা ব্যাপকভাবে চেষ্টা করেছে। এখন মনে করেন কিন্তু আমরা দেখিনি ওইভাবে কমিটমেন্ট রক্ষা, অর্থাৎ আমরা স্ট্যাবল করতে পারিনি কিছু। এখন শতভাগ তো অনেক সময় সম্ভব হয় না, এবং আপনি জানেন যে একটা সরকার 5 বছরের জন্য ক্ষমতায় আসে, এবং আওয়ামী লীগের মতো যদি অপশক্তি যদি বিরোধী দল হয়, যে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় গেল, তখন শেখ হাসিনা বলল যে আমি এক মুহূর্ত তাকে শান্তিতে থাকতে দেব না। তো এরকম যদি বিরোধী দল হয়, তাহলে সে সরকার কাজ করবে কিভাবে? আর আপনি একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে। আপনি দেখেন যে শেখ মুজিবুর রহমান ছিল একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি তার জীবনের ম্যাক্সিমাম সময় গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন। সেই মানুষটি যখন ক্ষমতা পেল, তখন যে বাকশাল করে ফেললো, একদলীয় শাসন তৈরি করলো। আর যেই মানুষটির কথা বললেন, যার কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিল না, রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, পরিচয় ছিল না, তার পরিবার বড় কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না, হ্যাঁ দায়বদ্ধ ছিল না, তিনিই কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আজকে যে আমাদের, আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক যদি আমরা কাউকে বলতে চাই, এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি বাংলাদেশের আজকে যে বাংলাদেশের প্রধানতম আয়ের খাত, এই যে গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টস শিল্প বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যে বিদ্যুৎ, সারা বাংলাদেশে বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুতের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমাদের যে বিদেশে যে লোক রপ্তানি, এটা শুরু করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে আজকে কৃষি ক্ষেত্রে যে আমরা এত ভালো করেছি, আপনি দেখবেন প্রত্যেকটা এলাকাতে গেলে সুইচ গেট আছে, পড়ে আছে সুইচ গেট। এই সুইচ গেটগুলো দিয়ে খাল খনন করে আমাদের কৃষিকে খুব উন্নত করার জন্য আমাদের কৃষি অনেকভাবে তিনি কাজ করেছেন। যার কারণে আমরা তো সেই দলের সাথেই আমরা আছি, তার উত্তরসূরি। আমি তো মনে করি আজকে তারেক রহমানের সাথে যখন আমি কথা বলতেছিলাম, আমি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি দেখিনি, আমি তার সাথে কাজ করার সুযোগ হয়নি। তবে তার যে উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করার সুযোগ হয়েছে। সর্বদলীয় ছাত্রৈক্যের মধ্য দিয়ে সে 98 সাল থেকে বেগম খালেদা জিয়াকে দেখেছি। 2006 সাল থেকে লেবার পার্টির নেতৃত্বে গিয়ে আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আজকে তারেক রহমানের কথা, তার মনন, তার চিন্তা, আমি মনে করি যে একবারে
জিয়াউর রহমানের একবারে এক এবং অদ্বিতীয় কাছাকাছি আমার কাছে মনে হয়েছে তার কর্মকাণ্ড এবং তার চিন্তার কাছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় অবশ্যই সফল হবেন। এবং জিয়াউর রহমানের যে দেখানো পথ, তার যেই ইচ্ছা, তার যেই চিন্তা, এটাকে সফল করতে পারবেন দেশনায়ক তারেক রহমান। এখানে শুক্রবার দুপুরে আপনাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটি বৈঠক হয়েছে, অর্থাৎ আপনারা যে 12 দলীয় জোট আছেন, সম্ভাবনা 12 দলীয় না, আমরা 12 দলীয় জোট এবং এর বাইরে আমরা বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ এলডিপি আরো কয়েকটি দল বোধহয় আছে সমমনা, যারা 12 দলীয় জোট তো একটা প্ল্যাটফর্ম। এর বাইরে আপনি আছেন, সেলিম ভাই এলডিপি আছে, এরকম কয়েকটা দলের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। আসলে আপনাদের মেসেজ কি মেসেজ দিয়েছেন? আজকে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে সৌজন্য একটা বৈঠক হয়েছে এবং এটা হচ্ছে রোডম্যাপ ঘোষণার পরে বিএনপির সাথে আমাদের যে যুগপৎ আন্দোলন, আমরা যারা বিএনপির সাথে সমমনা দল ছিলাম 2007 সাল থেকে 12 সাল পর্যন্ত, আবার 12 সাল থেকে আমরা 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট দীর্ঘদিন ছিলাম। পরবর্তীতে আমরা 22 সাল থেকে আবার এই 25 সাল পর্যন্ত আমরা যুগপৎ আন্দোলন করেছি। আমাদের এই টিমের সাথে আজকে একটা বৈঠক ছিল, সেখানে আমাদের 2টা জোট ছিল, একটা 12 দলীয় জোট, একটা সমমনা জোট, আর 2টা রাজনৈতিক দল, একটা এলডিপি, এটা কর্নেল অলি আহমেদের, আর আমাদের বাংলাদেশ লেবার পার্টি। আমাদের বৈঠকে দেশনায়ক তারেক রহমান আমাদের দীর্ঘ যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, এরপরে আমাদের এখন করণীয় আরও বেড়ে গেছে। রাষ্ট্র মেরামতের জন্য আমরা যে জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি, এটা বাস্তবায়নের জন্য সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে জনগণের ঘরে ঘরে, জনগণের হাতে হাতে যেন এই 31 দফা আমরা পৌঁছে দিতে পারি। এবং তিনি বলেছেন যে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, ঠিক একইভাবে আগামী দিনের জাতির গঠনে আমরা একত্রে কাজ করতে চাই। আমরা যাই কিছুই করি আমরা সব ঐক্যবদ্ধভাবে করব। এবং আমরা যারা এই আজকের বৈঠকে অংশ নিয়েছি, আমরা তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা বিএনপির এই যে উদ্যোগ এবং আগামী দিন নিয়ে যে আমাদের সামনে যে উপস্থাপনা করেছে, আমরা মনে করি যে আমাদের সমমনা শক্তিকে মূল্যায়িত করেছে এবং আমরা একত্রে আমাদের জাতি গঠনে এবং আগামী যে সরকার আসবে, আমরা বিশ্বাস করি যে দেশের জনগণ উন্মুখ হয়ে আছে একটা পরিবর্তনের জন্য, যেই পরিবর্তনের জন্য দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান আমরা সবাই মিলে কাজ করেছি। সেই নির্বাচনে যদি আমরা বিজয়ী হতে পারি, তারেক রহমান বলেছেন একটা জাতীয় সরকার গড়বেন, সেখানে আমাদের এই যে যুগপথের যারা শরিক আছি আমাদের সবাই থাকবেন। আমাদের নির্বাচনেও আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের এলাকা ভিত্তিক একটা নির্বাচন করে আসার মতো যাদের সামর্থ্য রয়েছে, তারা প্রার্থীও হবেন, এরকম ইঙ্গিত একাধিকবার বিএনপি আমাদেরকে দিয়েছে। আপনি জানেন যে আমি 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। আমরা বিশ্বাস করি যে বিএনপি এবারও আমাদেরকে মূল্যায়িত করবে, আমাদেরকে নির্বাচনে আসন বা আমাদের নির্বাচনী এলাকাতে ধানের শীষ মার্কা নির্বাচন করার সুযোগ দেবে। আমরা মনে করি যে এই তারেক রহমান আমাদের সাথে যেভাবে কথা দিয়েছেন তিনি কথা রাখবেন। আসলে আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনি ছোট করে বলবেন যে আসলে প্রত্যাশা প্রাপ্তি কোনটা বেশি কোনটা কম সেই দিকে আমরা না যাব, কিন্তু প্রত্যাশা থাকবেই, প্রাপ্তি যতটুকুই হোক না কেন। শেখ হাসিনা আমাদেরকে কি দিয়েছেন এটা যদি আমরা ভাবি তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না, এই সেন্সে বলা। তো যাই হোক, এখন মূল বিষয় হলো যে বাংলাদেশে যে একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনারা আগামীতে ক্ষমতা যেতে চাচ্ছেন, ছোট্ট করে বলবেন কেন মনে করেন জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেবে? আওয়ামী লীগের মতো এত বড় একটা দানবকে হটানোর পরে কেন আপনারা মনে করেন যে জনগণ আপনাদেরকেই বেছে নেবে এবং আপনাদেরকে ক্ষমতায় আনবে তাদের সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য? দেখুন, দীর্ঘ 17টি বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা। আমাদের বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন বলেন আর 18 দল 20 দল বলেন, আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে গুম খুন অপহরণা সরকারের অত্যাচার নির্যাতনের শিকার
ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তারা হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। আমি আমার নির্বাচনী এলাকাতে দেখছি যে একটা মানুষের একটা মুদি দোকান ছিল, চায়ের দোকান ছিল, সেখান থেকে উচ্ছেদ করে সেখানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিস বানানো হয়েছে। তো এইভাবে করে মানুষ নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই নিপীড়িত প্রধানতম অধিকার আদায়ের সংগঠন হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন আমরা যারা ছিলাম। তো যার কারণে এই জনগণ একটা যে পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করেছে, এটা বিএনপির নেতৃত্বেই হয়েছে। এজন্য আমরা আশাবাদী যে জনগণ বিএনপির নেতৃত্বে একটি পরিবর্তন এবং তাদেরকে সরকারে নেবে। আর প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন, বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক নয়। আমরা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য বিএনপির সাথে ওইরকম আন্দোলনের জন্য যাই না। বিএনপি আমাদেরকে টাকা দিয়ে আন্দোলন করায় না। আমরা আমাদের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, জাতীয়তাবাদের জায়গা থেকে আগামীর একটা সুন্দর, একটা বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করে যাচ্ছি। এবং আমরা মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ফ্যাসিবাদের হাত থেকে, বাকশালের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। 9 বছরের স্বৈর শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসন থেকে বেগম খালেদা জিয়া জাতিকে উদ্ধার করেছিলেন। 91-তে তিনি সরকার গঠন করেছিলেন। ঠিক তেমনিভাবে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন, সেখান থেকে আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের হাত ধরে আমরা কিন্তু এই গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি। তো আমরা বিশ্বাস করতে চাই যে তারেক রহমানের নেতৃত্বেই আমরা আগামী দিনে একটি যদি সরকার গঠন করতে পারি, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আমাদের লেবার পার্টির কোনো প্রত্যাশা পূরণের জন্য আমরা রাজনীতি করছি না। তা আমরা চাই যে এই যে পরিবর্তনটা হলো 5 তারিখে, আমি তো মাস্ক পরে তারপরে রাস্তায় হাঁটতাম, আমাদেরকে পালিয়ে থাকতে হতো, আমরা বাসায় থাকতে পারতাম না। এই পরিবর্তন তো আমাকে মুখ খুলে হাঁটার সুযোগ করে দিয়েছে। আমার নেত্রী আজকে তিনি নিজে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পেরেছে। যারা পতিত স্বৈরাচার তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। এর চেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের আর কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় কথা হলো যে এরকম একটা গণঅভ্যুত্থান বা গণজাগরণের মধ্য দিয়ে একটা এক সাগর রক্তের বিনিময়ে, আমি বলবো যে এক সাগর রক্তের বিনিময়ে, যেখানে ছোট্ট শিশুটি বাসায় খেলতে খেলতে জীবন দেয়, যে আন্দোলনে অসংখ্য অসংখ্য দ্বিতীয় সর্বোচ্চ স্থান আছে শিশুদের মৃত্যু। তারা কিন্তু বাসায় খেলতে কিংবা রাস্তায় খেলতে গিয়ে প্রাণ দিয়েছেন। এরকম একটি আন্দোলনের পরে যে ইতিবাচক একটা পরিবর্তনের প্রত্যাশা, সেটি যদি না করতে পারেন অথবা করতে ব্যর্থ হন আপনারা রাজনীতিবিদ, তাহলে আগামী দিনে আপনাদেরকেও সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেখুন, এখন পর্যন্ত আমি আপনাকে বলেছি যে 1 বছরের সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা অনেক নয়। তবে 1 বছরের জন্য যতটুকু প্রত্যাশা ছিল, এটুকু প্রত্যাশা পূরণ করতে পারেনি। এটার পিছনে প্রধানতম কারণ হিসাবে আমি বলেছি যে এদের অভিজ্ঞতা ছিল না, সরকার পরিচালনায় তাদের কোনো ছিল না। তাদের উচিত ছিল যে অন্তত এদেশে যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞ আছে, এরকম বিএনপির সাথে পরামর্শ করে একটা যদি সরকার হতো, এটা জাতীয় সরকার বা এটা মনে করেন যদি একটা ঐক্যমতের একটা সরকার হতো, এবং সেখানে যারা সাবেক মন্ত্রী আছে, যারা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সচিব আছে, তাদেরকে তাদেরকে নিয়ে যদি করতো, আজকে ডক্টর ইউনূসের এই সরকার 1 বছরে আরো অনেক দূরে গিয়ে যেতে পারতো। কিন্তু আজকে তিনি এই একটা জেলার শুধুমাত্র চট্টগ্রামের বাসিন্দা 13 জন উপদেষ্টা। আপনি সচিবদের বাড়ি যদি হয় চট্টগ্রাম, তাহলে প্রমোশন পায়, তারা সচিব হয়। ফ্যাসিবাদের দোসর 95% সচিব আজকে সচিবালয়ে আছে। প্রশাসনের প্রত্যেকটা জায়গাতে ফ্যাসিবাদের দোসর বসে আছে। আপনি তাদেরকে দিয়ে কি আপনি আশা করবেন? যার কারণে আজকে আমি মনে করি যে এই জন্য দরকার এই লড়াই সংগ্রামের যারা সম্মুখ ভাগে যারা ছিলেন, লড়াই সংগ্রাম যাদের নেতৃত্বে হয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায়ন না হবে ততক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণ হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস সরকার তো নির্বাচন দিয়ে হয়তো চলে যাবেন, কিন্তু এরপরে যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, সে যে দলই হোক না কেন, এনসিপি কিংবা জামাত ইসলাম কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যারাই আসুক না কেন, মানুষের যে মনোভাব, মানুষের যে প্রত্যাশা, সেটি যদি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে ইতিহাসই তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, এবং সেই উদাহরণ তো আমাদের বিগত দিনে রয়েছেই। এটা তো বাস্তবতা যে আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধের পরে 54 বছরে বিএনপি 4 বার ক্ষমতায় গিয়েছে। বিএনপির শাসন আওয়ামী লীগের শাসন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, দেশের আলেম ওলামা, ধর্মপন্থী, আমি তো অবশ্যই আপনাকে যেতে হবে। এই কারণে যেতে হবে যে বিএনপি যখনই ক্ষমতায় আসে, এদেশের সাধারণ মানুষ স্বস্তি পায়। আর আওয়ামী লীগ যখন আসে, এদেশের আলেম ওলামা বলে, দেখুন এইগুলো বলার কিছু নাই, বিএনপিকে কিন্তু এদেশ থেকে পালিয়ে যেতে হয়নি, পালিয়ে যেতে হয় মানুষ। তো যার কারণে অন্য কোন দল, এরশাদের মতো একজন স্বৈরাচার ক্ষমতা, আপনি আগামী নির্বাচনের পরে আজকে যেই সমস্ত রাজনৈতিক দলগুলোর নাম বলেন, এই দলগুলোর নাম বলা প্রয়োজন হবে কিনা এটা জনগণের হাতে ছেড়ে দেন।
জনগণই তাদের অবস্থান নির্বাচিত করবে, যে তারা রাজনীতিতে কতটুকু গুরুত্বপূর্ণ থাকবে, যারা কতটুকু গুরুত্বপূর্ণ থাকবে না, এটা আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে, এটা ফেসবুক দিয়ে, এটা ইউটিউবের বক্তব্য দিয়ে রাজনৈতিক দল তবে কিছুটা তবে করা এই যায়। এই জায়গায় আমার বক্তব্য হলো যে অবশ্যই সেই জনগণের মনোভাবটা আপনাদের রাজনীতিবিদদেরও বুঝতে হবে। অবশ্যই আমরা আলোচনা শেষ করছি আজকের মতো, অন্য কোনো দিন হয়তো আপনাকে আবারও আমরা পাবো, সেই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরন বলছিলেন যে আমরা ভবিষ্যতে যদি ক্ষমতায় যেতে পারি বা তাদের রাজনৈতিক জোট বা সমমনা জোট যাই বলি না কেন বিএনপি নেতৃত্বাধীন, তাহলে তারা একটা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন যে আসলে কি বিএনপি বা সমমনা জোট কিংবা এনসিপি বা জামাত যারাই ক্ষমতায় যাক না কেন, তারাই কি মানুষের এই যে ইতিবাচক পরিবর্তনের একটা প্রত্যাশা সেটি পূরণ করতে পারবে কিনা। তবে আমাদের সবার প্রত্যাশা এই ইতিবাচক যে প্রত্যাশা বা পরিবর্তন সেটির পক্ষে থাকবে সবাই, এবং সেটি বাস্তবায়নে অন্তত কাজ করবে, ইতিবাচক চিন্তাধারা থেকে কাজ করবে। তাহলেই একটু একটু করে আমাদের সামাজিকভাবে পরিবর্তন ঘটবে এবং একদিন হয়তো বাংলাদেশে সার্বিক পরিবর্তন ঘটে যাবে। সেই অপেক্ষায় থাকবো আমরা সবাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাইকে।